ক্যান্টনমেন্টে গত 11 মার্চ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা জানায় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এরপরই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সামাজিক মাধ্যমে পৃথক দুটি স্ট্যাটাস দেন এনসিপির দুই নেতা। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্কের কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিসকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে ফেসবুকে পৃথক দুটি স্ট্যাটাস দেন। গত 11 মার্চ তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। সম্প্রতি সময়ে ওই বৈঠককে কেন্দ্র করে হাসনাত ও সার্জিসকে তাদের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। সার্জিস এবং হাসনাতকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং 4 বছর বয়সী শিশু মোহাম্মদকে রেখে নিশান খান অংশ নিয়েছিলেন জুলাই অভ্যুত্থানে। 5 আগস্ট স্বৈরাচার হাসিনা পালানোর পর মেতে উঠেছিলেন উৎসবের আনন্দেও, কিন্তু সেই উৎসবেই পুলিশের গুলি কেড়ে নেয় নিশানের প্রাণ। তাদের ডাকে ওর বাবা গিয়ে শহীদ হলো, তারা তো আজও পর্যন্ত আমার এই যে বেবি হইলো কেউ একটা খবর পর্যন্ত নেয়নি। অথচ জুলাই অভ্যুত্থানের সেই নেতারা কেউ কেউ বিয়ের পিড়িতে বসে আনন্দে মেতে উঠতেছেন, আবার কেউ কেউ শত শত গাড়ির বহর নিয়ে নির্বাচনী প্রচারণা চালাইতেছেন। অথচ তাদের ডাকে সাড়া দিয়ে দুই সন্তানের বাবা যিনি শহীদ হয়ে গিয়েছেন তার পরিবার এখন না খেয়ে অনাহারে কাটাচ্ছে, না খেয়ে রোজা রাখতেছে, কিন্তু তার খোঁজ খবর পর্যন্ত নিতেছে না এই সার্জিস হাসনাত বা জুলাই অভ্যুত্থানের স্মৃতি ফাউন্ডেশন সহ কারো পক্ষ থেকে। শুধু তাই নয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে এবং তাকে বিভিন্ন রকম অভিযোগে অভিযুক্ত করার পর কিন্তু দেশব্যাপীভাবে সকল স্তরের মানুষের কাছে এই হাসনাত সার্জিস আলম তারা ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে, এবং যার প্রেক্ষিতেই এবার সেই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির পদ থেকে এই হাসনাত এবং সার্জিস আলমকে বহিষ্কার করা হয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি থেকে যে হাসনাত এবং সার্জিস আলমকে বহিষ্কার করা হয়েছে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখব জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া এক বঞ্চিত পরিবারের আর্তনাদ দেখে আসি, যারা এখন অনাহারে দিন কাটাচ্ছে, না খেয়ে রোজা রেখে দিন কাটাচ্ছে, এরপরেও তাদের খোঁজখবর নিতেছে না হাসনাত এবং সার্জিস আলমরা। তো সেই পরিবারের কাছ থেকে আমরা তাদের আর্তনাদটা কিছু অংশ শুনে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাদের ডাকে ওর বাবা গিয়ে শহীদ হলো, তারা আজও পর্যন্ত আমার বেবির দেখতে পর্যন্ত আসেনি। জুলাই অভ্যুত্থানে সাভারে পুলিশের গুলিতে প্রাণ হারান বাবা নিশাত খান। বাবার জন্য দোয়া করার মানসে গেল শুক্রবার জীবনের প্রথম রোজা রেখেছেন 5 বছর বয়সী শিশু মোহাম্মদ। কিন্তু এই এতিম শিশুর মুখে দিতে ইফতারির অন্যতম অনুষঙ্গ খেজুর কেনারও সাধ্য নেই মা জামিনাতুজ জোহরা শান্তার। তাই তো এত আক্ষেপ তার। আমার ছেলে গত শুক্রবারে প্রথম রোজা রাখছে, এই প্রথম রমজানে আমার ছেলেটাকে আমি একটা খেজুর মুখে দিতে পারিনি। 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং 4 বছর বয়সী শিশু মোহাম্মদকে রেখে নিশান খান অংশ নিয়েছিলেন জুলাই অভ্যুত্থানে। 5 আগস্ট স্বৈরাচার হাসিনা পালানোর পর মেতে উঠেছিলেন উৎসবের আনন্দেও, কিন্তু সেই উৎসবেই পুলিশের গুলি কেড়ে নেয় নিশানের প্রাণ। তার মৃত্যুর 3 মাস পর কন্যা সন্তানের মা হয়েছেন স্ত্রী শান্তা। জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও জামাতে ইসলামী থেকে কিছুটা সহযোগিতা পেলেও তা খরচ হয়ে গেছে তার চিকিৎসা ও বিভিন্ন ঋণ পরিশোধে। শান্তার সবচেয়ে বড় আক্ষেপ, স্বামী নিশানের মৃত্যুর পর তার সন্তানদের কোনো খোঁজ নেয় না স্বামীর পরিবার। কখনোই খোঁজ নেননি জুলাই আন্দোলনের নেতারাও। আমার মেয়েটা তখন ছিল না, আমার 5 মাসের প্রেগনেন্ট অবস্থায় ছিলাম আমি। আমার মেয়েটা যখন হয় তখন ওর বাবাকে তো দেখে না। ওর বাবার যথেষ্ট ইচ্ছা ছিল যে আমার একটা বেবি হবে, যদি খুব ছিল যে আমার মেয়েদের প্রতি খুব আগ্রহ ছিল, মেয়ে যদি হয় খুব করতো আল্লাহর কাছে। তো আল্লাহ তো মেয়ে দিছে ঠিকই, কিন্তু ওকে দেখার কোনো ক্ষমতা দেয়নি আর কি। আমার এই যে বাচ্চা দুইটা এতিম হয়েছে, যাদের ডাকে ওর বাবা আমার বাচ্চাদের কথা ভাবে নাই,
আমার অনাগত বাচ্চাটা দুনিয়াতে আসবে, ওর কথা ভাবে নাই, আমার কথা ভাবে নাই, বাবা মায়ের কথা ভাবে নাই। তাদের ডাকে মানে সে চলে গেছে বাসা থেকে, তারা তো আজও পর্যন্ত আমার এই যে বেবি হইলো কেউ একটা খবর পর্যন্ত নেয়নি। আমার এই যে ছেলেটা আছে, ছেলেটার কথা আমি বাদই দিলাম, একটা বাচ্চা জন্ম নিল, তার বাবাকে দেখে নাই, বাচ্চার সাথে তার বাবার দেখা হয়নি, এটার খবর কিন্তু কেউ নেয়নি। আমি পরিবারের সদস্যদের সাথে তো আমাদের রিলেশন, ওর বাবা মারা যাওয়ার পর থেকেই ওরা আমাদের থেকে একটু দূরে, মানে ওরা এক কথায় আমাদের সাথে হয়তো বা সম্পর্কটা ওরা রাখতে চায় না, ওদের সাথে আমাদের নাই, পরিবারের কোনো সাপোর্ট আমরা পাই না। মাওলানা মিজানুর রহমান আজহারিতে অনুপ্রাণিত হয়ে নিশান খান স্বপ্ন দেখেছিলেন ছেলে মোহাম্মদকে পড়াবেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে, কিন্তু নিশানের অকাল মৃত্যুর পর এখন ঠিকমতো খাবারও জুটছে না তাদের ভাগ্যে। ফলে আল আজহারে পড়াতো বহুদূর মোহাম্মদ প্রাথমিকের গণ্ডি পার হতে পারবে কিনা সেই শঙ্কা ঘিরে ধরেছে মা শান্তাকে। আমার ছেলেকে ওর বাবার ইচ্ছা ছিল মাদ্রাসায় পড়াবে, ওইখানে যায় এরকম মারা গেল, এখন ওনার তো কেউই নাই, দুটো বাচ্চা, যদি সরকার থেকে ওনাকে কোনো সহযোগিতা করে তাহলে উনি ভালোভাবে থাকতে পারবে। এই যেহেতু বাবা মারা গেছে, বাচ্চা নিয়ে উনি একটু করুণ অবস্থায় আছে। ওর বাবার অনেক ইচ্ছা ছিল যে মিজানুর রহমান আজহারি, ডক্টর মিজানুর রহমান আজহারি যে লাইনে লেখাপড়া করছে, উনি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, তারপরে হলো মিশরে গিয়ে পড়াশোনা করছে, ও সবসময় বলতো যে আমার ছেলেকে আমি সেই লাইনে পড়াশোনা করব। এখন ওর বাবা যদি থাকতো তাহলে তো ওর বাবা প্রাণপণ চেষ্টা করতো, খেয়ে পারতো না খেয়ে পারতো, ওইভাবে মানে ওই লাইনে নেওয়ার চেষ্টা করতো। এখন তো ওর বাবা নাই, এখন আমি কিভাবে মানে অত দূর নেব? আমি চাই যে এই দৃষ্টিটা যেন সরকার ওর উপরে রাখে। শহীদ নিশানের স্ত্রী সন্তানের এই কষ্ট জানে প্রতিবেশীরাও, তাই সবার চাওয়া সাময়িক সহযোগিতা নয়, পুনর্বাসন হোক পরিবারটির, নিশ্চিত হোক শিশু মোহাম্মদের শিক্ষা জীবন। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ওই বিজয় মিছিলে নিশান খান যাওয়ার পর ওইখানে মৃত্যুবরণ করেন, এই থানা স্থানে এই ঘটনা ঘটে। উনি তো আসলে ভালো মানুষ ছিল, তো ওনাকে যেহেতু সরকার আছে বর্তমানে দেশে, উনি যেন ওই ফ্যামিলির প্রতি একটু সুনজর দেয় আর কি। ওই ভদ্র মহিলার মানে যতটুকু জানি শ্বশুর বাড়ির থেকেও নাকি কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না, তারপরে ইনি এখানে আসেন, শ্বশুর নাকি অনেক অত্যাচার করেন, যেটা আমি শুনছি আর কি ওনার মুখে। শ্বশুর নাকি বাচ্চা কাচ্চারও দায়িত্ব নিচ্ছেন না, এখন উনি খুব অসহায় অবস্থায় আছেন আর কি, দিন যাপন করতেছেন। তা আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে এই অসহায় মহিলা, এই অসহায় ফ্যামিলিটার একটু ভরণ পোষণ দায়িত্ব যেন নেন। শুধু মোহাম্মদ নয়, সকল শহীদের সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিতে সরকার কোনো উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। আমার বাবার কথা মনে হলে বুকটা ছিঁড়ে যায়। ক্যান্টনমেন্টে গত 11 মার্চ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা জানায় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এরপরই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সামাজিক মাধ্যমে পৃথক দুটি স্ট্যাটাস দেন এনসিপির দুই নেতা। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্কের কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিসকে। এমন একটি চিঠি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বেশ ভাইরাল হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটি সত্য নাকি পুরোটাই গুজব? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠি সম্প্রতি আলোড়ন সৃষ্টি করেছে। এতে দাবি করা হয় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির দুই মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্ক তৈরি, সিনিয়রদের সাথে দুর্ব্যবহার, একক আধিপত্য এবং ছাত্রলীগের অতীত আচরণ বহাল রাখার অভিযোগ রয়েছে। এ কারণে তাদের স্বীয় পদ স্থগিত করা হলো এবং প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। সেই সঙ্গে এনসিপির সবাইকে এই দুইজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হলো। হাসনাত সার্জিসের এই চিঠি নিয়ে কথা বলেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধান টিম জানায়, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হাসনাত সার্জিসের অব্যাহতি, সদস্য পদ স্থগিত সহ বহিষ্কারের বিষয়টি সঠিক নয়,
বরং এই সংক্রান্ত চিঠিটি ভুয়া। অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে আলোচিত দাবির সপক্ষে কোনো প্রেস বিজ্ঞপ্তির পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। আলোচিত বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ফন্টের সাথে এনসিপির প্রচলিত প্রেস বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ফন্টের ভিন্নতা রয়েছে। মূলত এনসিপির প্রেস বিজ্ঞপ্তির আদলে লোগো ও নাম ব্যবহার করে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানান, তিনি এই ধরনের চিঠি ইস্যু করেননি, এই চিঠিটি ভুয়া। সুতরাং হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে দাবিতে জাতীয় নাগরিক পার্টির নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট। জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন রকমের সংগঠন তৈরি হলো এবং সেই সংগঠনে যারা শহীদ হয়েছে সেই শহীদি পরিবারদেরকে অগ্রাধিকার দেওয়া হলো এবং তাদেরকে সেই সংগঠনের দায়িত্ব বা চাকরিও দেওয়া হলো সেই সংগঠনে। এবং পাশাপাশি এই সংগঠনের মূল টার্গেট ছিল যে যারা এই জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের পরিবারের দেখাশোনা করা বা তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করা। অথচ আজকে এই জুলাই অভ্যুত্থানের সেই 6 মাস 8 মাস পার হয়ে গেলেও একটা পরিবার এতটা অসহায় অবস্থায় তারা দিন কাটাচ্ছে এবং 4 বছরের একজন শিশু সে তার বাবার জন্য না খেয়ে রোজা রাখতেছে, এমনকি ইফতারে খেজুরটুকু পর্যন্ত পাইতেছে না। তো তাহলে কতটা অসহায় অবস্থায় তারা দিন অতিবাহিত করছে। অথচ এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন বা এই যে যারা জুলাই অভ্যুত্থানের নেতারা ছিল, সমন্বয়করা বা যারাই সামনে সিঁড়িতে নেতৃত্ব দিয়েছে, তো তাদের তো প্রাথমিক একটা দায়িত্ব ছিল যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের দেখাশোনা করা, পুনর্বাসন করা, পাশাপাশি যারা আহত হয়েছে তাদেরকে সহযোগিতা করা। অথচ বিভিন্ন জায়গায় আমরা শুনতেছি যে এরকম তাদেরকে কোনোভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে না এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সীমিত কোনো সাহায্য করলেও কিন্তু পুনর্বাসনের কোনো ব্যবস্থা বা কোনো কিছু তাদেরকে করা হচ্ছে না। অথচ তাদের আমরা দেখতেছি যে এই সমন্বয়কদের বা এই যে জুলাই অভ্যুত্থানের নেতাদের তাদের দেখতেছি আমরা শতাধিক গাড়ি নিয়ে তারা নির্বাচনী প্রচার করতেছে, নির্বাচনী প্রচারণা তারা চালাইতেছে, কিন্তু তারা এই অসহায় বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করবে, তাদের হাত মানে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এটা তাদের দ্বারা হচ্ছে না। কিন্তু শত শত গাড়ি নিয়ে তারা নির্বাচনী প্রচার করতে পারতেছে, তাতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না এবং তাদের বংশগতভাবেই এগুলোর ব্যবস্থা করা হচ্ছে, সেই জবাবও তারা দিতেছে। তো যাই হোক, এই কারণে এবং পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বিষয় নিয়ে যে অভিযোগগুলো তোলা হয়েছে, বিশেষ করে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছেন এবং বিভিন্ন রকমের অভিযোগ যে তোলা হয়েছে এবং সেই বিষয় নিয়ে প্রথমে একবার হাসনাত আব্দুল্লাহ সে পোস্ট করার পরে সার্জিস আলম সে আবার সেই যে তার স্টেটমেন্ট তার প্রতিবাদ করেছে, দ্বিমত পোষণ করেছে, আবার পরবর্তীতে বলছে যে না তার যে মত সে মতের সাথেই সে একমত। এর বিভিন্ন রকমের কথা বলায় কিন্তু ব্যাপকভাবে তারা সমালোচিত হচ্ছে। তো যাই হোক, যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।